বন্ধুরা, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। গোটা দেশ জুড়ে পরবর্তী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হলো এবং তৃণমূল কংগ্রেসকে, এই রাজ্যের শাসক দলকে অত্যন্ত অত্যন্ত হতাশ করে 7 দফায় এই রাজ্যে ভোট ঘোষণা হলো। সারা ভারতবর্ষে 3টি মাত্র রাজ্য যেখানে 7 দফায় ভোট হতে চলেছে, সেটি হলো উত্তরপ্রদেশ তার ব্যাপকতার জন্য, বিহার এবং পশ্চিমবঙ্গ। মানে এই পশ্চিমবঙ্গের শাসনটাকে কতখানি কুশাসন, কতখানি নির্লজ্জতায় ডুবিয়ে দিয়েছে এই মমতা সরকার। আরেকবার কানের গোড়ায় ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ইলেকশন কমিশনও বুঝিয়ে দিল। তৃণমূল কংগ্রেসের পিসির বাড়ির আবদার ছিল 1 দফায় ভোট করা হবে যাতে লুটেপুটে সমস্তটা নিজেদের পক্ষে করা যায়, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল নির্বাচন কমিশন এবং 7 দফায় ভোট ঘোষণা হয়ে গেল। ফলে আজ থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। কোন দফায় কবে কতগুলো করে ভোট হচ্ছে সমস্ত বিস্তারিত তথ্য জানাবো, শেষ অবধি দেখুন। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা বিভিন্ন মিডিয়া থেকে জেনে গেছেন বা লাইভ স্ট্রিমিং দেখেছেন অনেকেই, কিন্তু যারা মিস করে গেছেন তাদের জন্য একবারে ডেট ধরে ধরে কোন দফায় কোন আসনে কোথায় কোথায় ভোট হতে চলেছে অবশ্যই করে দেখাবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 7 দফায় ভোট হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সেই 3টি রাজ্যের মধ্যে অন্যতম একটি রাজ্য যেখানে 7টি দফাতেই ভোট হতে চলেছে। প্রথম দফার ভোটের নোটিফিকেশন হবে 20শে মার্চ এবং ভোট গ্রহণ হবে 19শে এপ্রিল। সেই ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত সিনেমার ডেট 19শে এপ্রিল এবং সেদিনকে উত্তরবঙ্গের 3টি আসনে ভোট হতে চলেছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। প্রথম দফার ভোট, সেখানে 3টি আসন কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে। এরপর দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ হচ্ছে তার জন্য নোটিফিকেশন হবে আগামী 28শে মার্চ এবং ভোট গ্রহণ হবে ঠিক 1 সপ্তাহ বাদে 26শে এপ্রিল। সেদিনকেও 3টি আসনে ভোট হতে চলেছে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। অর্থাৎ প্রথম 2 দফাতেই উত্তরবঙ্গের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনই কিন্তু কমপ্লিট হতে চলেছে। দ্বিতীয় দফায় 3টি আসন থাকছে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এরপর তৃতীয় দফা ভোট, যার নোটিফিকেশন জারি হচ্ছে 12ই এপ্রিল এবং ভোট গ্রহণ হবে 7ই মে। সেদিনকে কিন্তু লোকসভা নির্বাচনের পাশাপাশি একটি আসনে বিধানসভা উপনির্বাচনও হবে, ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা, যেখানে তৃণমূলের বিধায়ক ছিলেন ইদ্রিস আলী এবং তিনি প্রয়াত হয়েছেন। ফলে সেই ভগবানগোলা আসনেও কিন্তু লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই সেখানে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। সেই দিনকে মোট 4টি আসনে ভোট গ্রহণ হবে। সেই 4টি আসন হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ জেলার অপর আসন বহরমপুর। সেদিনকে কিন্তু ভোট হচ্ছে না। 4টি আসন সেদিনকে ভোট হয়ে যাচ্ছে। তৃতীয় দফা 12ই এপ্রিল নোটিফিকেশন এবং ভোট গ্রহণ হচ্ছে 7ই মে। সেই 7ই মে ভগবানগোলার উপনির্বাচন হচ্ছে বিধানসভা এবং মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 4টি লোকসভা আসনে ভোট হচ্ছে। এরপর চতুর্থ দফা, যেখানে নোটিফিকেশান হচ্ছে 18ই এপ্রিল এবং ভোট গ্রহণ হবে 13ই মে। সেই দিনকে কিন্তু অনেকগুলি আসনে একসঙ্গে ভোট হতে চলেছে, নদিয়া, রানাঘাট, বর্ধমান পশ্চিম এবং বীরভূম, এই জেলাগুলোতে ভোটগুলো হচ্ছে। এবং প্রথমেই যে মুর্শিদাবাদের যে বাকি থাকা আসনটি রয়েছে বহরমপুর, সেই ভোটটাও হয়ে যাচ্ছে 13ই মে। তার সঙ্গে নদিয়া 2টি আসন, কৃষ্ণনগর এবং রানাঘাট, সেখানে ভোট হবে। পূর্ব বর্ধমানে 2টি আসন রয়েছে, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, সেই 2টি আসনেও ভোট হয়ে যাচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোল আসনটিতেও ভোট হয়ে যাচ্ছে এবং বীরভূমের 2টি আসন, বোলপুর এবং বীরভূম, এই আসনগুলোতে কিন্তু 13ই মে চতুর্থ দফাতে সেদিনকে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। এরপরে পঞ্চম দফা আসছে। পঞ্চম দফার নোটিফিকেশন হবে 26শে এপ্রিল এবং ভোট গ্রহণ হবে 20শে মে। সেই দিনকে ভোট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলিতে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং ব্যারাকপুর, এই 2টি আসনে, এই 2টি লোকসভা আসনে ভোট হবে। এর পাশাপাশি হাওড়ার যে 2টি আসন রয়েছে, হাওড়া এবং উলুবেড়িয়া, সেই 2টি আসনে ভোট হবে এবং হুগলির 3টি আসনেই কিন্তু ভোট কমপ্লিট হয়ে যাচ্ছে, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। অর্থাৎ 20ই মে যে পঞ্চম দফার ভোট হচ্ছে, সেখানে কিন্তু মোট 7টি আসনে ভোট হচ্ছে, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এরপর ষষ্ঠ দফার ভোট হচ্ছে। ষষ্ঠ দফার ভোট হবে 29শে এপ্রিল, তার নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং ভোট গ্রহণ হবে 25শে মে। সেই দিনকে ভোট হচ্ছে মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে।
যে আসনগুলো ভোট হবে সেদিনকে সেটা হচ্ছে তমলুক, কাঁথি এবং ঘাটাল মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আসনটি হচ্ছে, পুরুলিয়া আসনটি হচ্ছে, এবং বাঁকুড়া জেলার বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটি আসনে হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই দিনকে মোট যে জঙ্গলমহলের এলাকাটা রয়েছে মোটামুটি সেইটা কভার হয়ে যাবে ষষ্ঠ দফাতেই। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এরপর আসছে সপ্তম দফা, যেটা কলকাতা এবং সংলগ্ন এলাকাতে ভোট হবে। তার মধ্যে বরানগর, যেখানে আপনারা জানেন তাপস রায় বিধায়ক ছিলেন এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং তার আগে তার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, ফলে সেই বরানগর আসনটি শূন্য রয়েছে। সেই বরানগর আসনেও কিন্তু সেদিনকে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। নোটিফিকেশন হবে 7ই মে এবং ভোট গ্রহণ হবে 1 জুন। ফলে সপ্তম দফাতে যে আসনগুলোতে বাকি ভোট হতে চলেছে সেখানে উত্তর 24 পরগনার যে 3টি আসন বাকি রয়েছে, দমদম, বারাসত এবং বসিরহাট, সেই 3টি আসনে ভোট হবে। দক্ষিণ 24 পরগনার 4টি আসন, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং যাদবপুরে ভোট হবে। এবং কলকাতার যে 2টি আসন রয়েছে, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর, সেই আসনগুলোতে ভোট হতে চলেছে। এই হলো 7 দফার ভোট। অর্থাৎ এই রাজ্যে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখন কিন্তু সামগ্রিকভাবে বিরোধীরা, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম সকলেই কিন্তু বলেছিল যে এখানে যেন বহু দফায় ভোট হয়, তাতে কিন্তু ভোটটা সঠিকভাবে হওয়ার একটা সম্ভাবনা আছে। এই রাজ্যে যে ভোট লুটের সংস্কৃতি হয়েছে, বিশেষ করে এই রাজ্যের শাসক দলের হাত ধরে যদি এক দফায় ভোট হয় তাহলে কিন্তু সেইভাবে নিরাপত্তা করা যাবে না এবং সেখানে কিন্তু ভোট লুটের একটা সম্ভাবনা থাকবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছিল যে এই রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব নাকি শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, আর তাই এক দফাতেই ভোট হবে। এবং তারা কারণ হিসেবে বলেছিল যে 2019-এ বা 2021-এ সেখানেও তো বহু দফায় ভোট করা হয়েছিল, কিন্তু সেই ভোট করার পরেও দেখা গেছে দিনের শেষে তৃণমূল কংগ্রেসই সব থেকে বেশি আসন পেয়েছে। বিশেষ করে 2021-এর নির্বাচনে সেখানে তো হাওয়ায় উঠে গিয়েছিল নাকি তৃণমূল হেরে যাবে, তাই বহু দফায় ভোট করানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল। তাই সেই জায়গা থেকে বহু দফায় ভোট করিয়ে কোনো লাভ নেই, এটা নাকি বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই নির্বাচন কমিশন তাদের কথা শোনেনি। সেক্ষেত্রে 7টি দফাতে গোটা ভারতবর্ষে ভোট হচ্ছে, কোনো রাজ্যে তো এক দফাতেই ভোট হয়ে যাচ্ছে, কোথাও আমি দেখলাম 2 দফা, 3 দফা, 4 দফা অবধি ম্যাক্সিমাম গেছে, কিন্তু 7 দফা ভোট হচ্ছে এমন 3টি রাজ্য রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে 80টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে রয়েছে বিহার, যেখানে 40টি আসন রয়েছে, এবং যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে মোট 42টি লোকসভা আসন রয়েছে। এবং সবকটা দফাতেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। এবার সবথেকে যেটা ইন্টারেস্টিং পার্ট হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু 920 কোম্পানি আধা সেনার কথা নির্বাচন কমিশন আগেই জানিয়ে রেখেছিল, এবং মার্চ মাস ঢুকতেই কিন্তু 150 কোম্পানি সেনা এসে গেছে। 1 মার্চ 100 কোম্পানি এবং 5 মার্চ আরও 50 কোম্পানি, মোট 150 কোম্পানি সেনা কিন্তু আধা সেনা চলে এসছে। বাকি 770 কোম্পানি কিন্তু এবার ধীরে ধীরে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করবে। এবং এই যে 920 কোম্পানি হচ্ছে, এরা কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যে ভোটের ক্ষেত্রে ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গাটায় তারা কাজ করবেন। এর পাশাপাশি 22 কোম্পানি আরও আধা সেনা আসবেন, যারা কিন্তু এই যে স্ট্রং রুমগুলো আছে, অর্থাৎ ভোট হয়ে যাওয়ার পর যেখানে ভোটের রায়টাকে জমা রাখা হবে গণনার আগে অবধি, সেই স্ট্রং রুমগুলো তারা পাহারা দেবেন, যাতে সেইখানে কোনো রকম কোনো গণ্ডগোলের চিত্র না ঘটে। এবং এখানে আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা বলবো, 7 দফায় ভোট হয়ে যাওয়ার পর 4ই জুন অর্থাৎ মঙ্গলবার পড়ছে, সেই দিনকে কিন্তু এই সমস্ত গোটা ভারতবর্ষের সেদিনকে ভোট কাউন্টিং হবে, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসনেও কিন্তু সেই দিনকেই ভোট গণনা হচ্ছে। ফলে আজ থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। আজ থেকে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই আর কোনো নতুন প্রকল্পের ঘোষণা করতে পারবে না। এবং এক্ষেত্রে আজকে নির্বাচন কমিশন যখন এই শিডিউল ঘোষণা করছিল, তার আগে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, যেটা আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এর আগে যারা এমসিসি ভেঙেছে তাদেরকে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য নির্বাচন কমিশন বারবার সুযোগ দিয়েছে, তাদেরকে একটা করে নোটিশ পাঠানো হয়েছে যে আপনারা এই ধরনের করবেন না, এটা কিন্তু সঠিক কাজ নয়।
কিন্তু এইবারে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আর কিন্তু শুধু নোটিশেই সীমাবদ্ধ থাকবে না। মডেল কোড অফ কন্ডাক্ট যদি কেউ ভাঙে, সেটা যে কেউ হতে পারে, সেটা প্রার্থী হতে পারে, সেটা রাজনৈতিক দল হতে পারে, সেটা সংবাদ সংস্থা হতে পারে, সেটা সাধারণ মানুষ হতে পারে, যে মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙবেন তাকেই কিন্তু এবার কড়া থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এবং এবারে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে বেশি বেশি সংখ্যককে বুথমুখী করে এবার কিন্তু বিপুল পরিমাণ ভোটারকে বুথে টানার লক্ষ্যে নির্বাচন কমিশন নামছে। এবং তাদের যে প্রথম থেকে সদিচ্ছা যে একটা সঠিক ভোট হোক, একটা সুষ্ঠু ভোট হোক এবং সুষ্ঠু গণতান্ত্রিক রায় প্রতিষ্ঠা হোক, যাতে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যেখানে আছে সেই গণতন্ত্রের যে অগ্নি পরীক্ষা তাদের হাতে রয়েছে তারা যেন সেটাকে খুব সুন্দরভাবে সমাপন করতে পারেন। এবং সেই হিসেবে তারা যে স্টেপগুলো নিচ্ছেন এখনই, সেটা কিন্তু যথেষ্ট ইন্ডিকেটিভ। কিন্তু প্রথম দফাতেই আমি বলবো যে যখন ভোট ঘোষণা হলো সেইখানেই কিন্তু শাসক দলের বড় সড়ো ধাক্কা লাগলো। এমনিতেই হাওয়া কিন্তু খারাপ বিভিন্ন জায়গায়, সেই জায়গাটা বিভিন্ন ওপিনিয়ন পোলে সেই ছবিটা উঠে আসছে। কিন্তু তার পাশাপাশি একটা আশা কোথাও মনের মধ্যে ছিল যে অ্যাটলিস্ট কিছু দফার সংখ্যা কমবে, এক দফাতে ভোট না হলেও 2-3 দফাতে হয়তো পশ্চিমবঙ্গের ভোট কমপ্লিট করে ফেলা হবে, যেহেতু 920 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। কিন্তু না, পশ্চিমবঙ্গ নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নয় নির্বাচন কমিশন। এবং পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক হিংসার ঐতিহ্য তুলে ধরেছে এই শাসক দলের আন্ডারে, সেই জায়গা থেকে মুক্ত করতে এবং পশ্চিমবঙ্গবাসীকে একটা সুষ্ঠু সাধারণ নির্বাচন উপহার দিতে কিন্তু 7 দফাতেই ভোট ঘোষণা করলো। নির্বাচন কমিশনের যে সদিচ্ছা সেটাকে তো কুর্নিশ অবশ্যই জানাতে হয়, কিন্তু সেই জায়গাটাতে সত্যিই কি ভোটের হিংসা বাংলা রুখতে পারবে? ভোটের বলি কি বাংলা রুখতে পারবে? রক্তের যে হোলি খেলা হয়, যে গুলি বারুদের লড়াই হয়, যে মানুষের প্রাণ, মানুষের লাশের উপর দিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক দল রাজনীতি করে, সেটাকে কি স্তব্ধ করতে পারবে? সেই দিকে আমাদের নজর থাকবে। তবে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের যে স্টেপ রয়েছে সেটাকে কুর্নিশ জানাতেই হয়। এবং নিঃসন্দেহে এটা শাসক দলের দিকে একদিকে যেরকম ধাক্কা, সেরকম বিরোধীদের যে প্রাথমিক প্রত্যাশা ছিল নির্বাচন কমিশন কিন্তু সেই দিকেই কাজ করেছে। কি বলবেন এই 7 দফা ইলেকশন ঘোষণা নিয়ে, এবং যেখানে যেভাবে পুরোপুরি শিডিউল করে এটাকে জানালো নির্বাচন কমিশন, সেই নিয়ে যদি কিছু জানানো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।